হ্যালো ভিউয়ার্স, আজকে আমি এসে গেছি তোমাদের একটি নতুন চ্যাপ্টার নিয়ে। তোমরা আমাদের কাছে নতুন ব্যাচ, তো তোমাদের কাছে এটা প্রথম চ্যাপ্টার, ঠিক আছে? এই চ্যাপ্টারটি তোমরা খাতা পেন নিয়ে বসবে, পুরোপুরিভাবে লিখে নেবে। এখানে যা যা ইনফরমেশান দেওয়া আছে তোমাদের পুরোপুরিভাবে এই যে চ্যাপ্টারটা গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের ইতিহাসটা পুরো 95% কভার করে দেওয়া আছে, যাতে তোমাদের আর ভবিষ্যতে লিখতে না হয় এই সম্বন্ধে। এর মধ্যে অনেকগুলি চ্যাপ্টার আছে, যেগুলি হচ্ছে সিদ্ধার্থ থেকে গৌতম বুদ্ধ হওয়ার উপাধ্যায় আছে, বৌদ্ধ ধর্ম গ্রন্থ আছে, বিভিন্ন বৌদ্ধ সম্মেলন আছে, বিভিন্ন প্রাচীন বিশ্ববিদ্যালয় আছে, আর বুদ্ধের আদর্শ বাণী ও নীতি নিয়ে আলোচনা করা আছে। বারবার আসা প্রশ্ন, এইখানে এই যে পয়েন্টটা তোমরা দেখতে পাচ্ছ, যে বারবার আসা প্রশ্ন নিয়ে আলোচনা, এর উপরে ভেরিভাবে জোর দেওয়া হয়েছে। তো বেশি কথা না বাড়িয়ে চলো আলোচনা শুরু করা যাক। তোমরা খাতা পেন নিয়ে বসবে, অবশ্যই লিখে নেবে এগুলো। যে কটা ইনফরমেশনের মধ্যে আছে সব কটা ভেরি ইম্পর্টেন্ট, আগত যে কোনো চাকরির ক্ষেত্রে, পিএসসি হোক বা এমটিএস হোক, জিডি হোক বা কলকাতা পুলিশ হোক। তো আমাদের প্রথমেই কি বলছে, যে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন কোন বংশে? ঠিক আছে, বলছে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন কোন বংশে। তো উত্তরটা আমরা অবশ্যই অপশানটাকে দেখে নেবো। সেটা হচ্ছে শাক্য বংশ আছে, মৌর্য বংশ আছে, সূর্য বংশ আছে, শুঙ্গ বংশ আছে। তো উত্তরটি হবে শাক্য বংশ। ঠিক আছে, তো এই যে শাক্য বংশ আর গৌতম বুদ্ধ যে জন্মগ্রহণ করেন, তার মধ্যে ছোট ছোট অনেকগুলো ইনফরমেশন আছে। সেগুলি হচ্ছে গৌতম বুদ্ধ, ঠিক আছে, গৌতম বুদ্ধ নেপালের তরাই অঞ্চলের কপিলাবস্তু শহরের লুম্বিনী উদ্যানে বৈশাখী পূর্ণিমার দিন জন্মগ্রহণ করেন। ঠিক আছে, তাহলে গৌতম বুদ্ধ নেপালে জন্মগ্রহণ করেন। ঠিক আছে, এইটুকু মাথায় রাখবে। এই গৌতম বুদ্ধ নেপালে জন্মগ্রহণ করেন। ঠিক আছে, যে জায়গাটির নাম কী ছিল, সেই জায়গাটির নাম হচ্ছে কপিলাবস্তু শহর। আর এই লুম্বিনী উদ্যান, এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। ঠিক আছে, যে গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন সেটা হচ্ছে কপিলাবস্তু শহরের লুম্বিনী উদ্যানে। ঠিক আছে, সেই দিনটি কী ছিল, যদি প্রশ্ন করে দিনটি কী ছিল, সেটা হচ্ছে বৈশাখী পূর্ণিমার দিন। ঠিক আছে, বৈশাখী পূর্ণিমা মানে বৈশাখ মাস। আর সালটা হচ্ছে আরও ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে খ্রিস্টপূর্ব 563 থেকে 566 বিসি। ঠিক আছে, তোমরা এগুলো অবশ্যই লিখে রাখবে। আর ছোটোবেলায় তিনি সিদ্ধার্থ নামে পরিচিত ছিলেন। তাহলে ছোটোবেলায় তিনি কী নামে পরিচিত ছিলেন? ছোটোবেলায় তিনি সিদ্ধার্থ নামে পরিচিত ছিলেন। তার মাসি গৌতমের কাছে সে ছোটো থেকে মানুষ হয়, তাই তার নাম হচ্ছে গৌতম। ঠিক আছে, তাহলে তার নাম গৌতম কী করে হলো? সে ছোটোবেলায় তার মাসির কাছে বা গৌতমের কাছে তার মানুষ হয়েছে, তাই তার নাম হচ্ছে গৌতম। আর একটা জিনিস তোমরা জেনে রাখো, যে গৌতম বুদ্ধ যখন জন্মায়, তার জন্মানোর যে প্রতীক ছিল সেটি কী ছিল? সেটি হচ্ছে বুল মানে ষাঁড়, আর হচ্ছে লোটাস মানে পদ্ম। ঠিক আছে, তো গৌতম বুদ্ধের পিতা ছিলেন যে কপিলাবস্তু যে নগরটা ছিল তার শাসক মানে তার রাজা, তার নাম হচ্ছে শুদ্ধোধন। ঠিক আছে, তার মাতা হচ্ছে কৌশলের রাজকন্যা মহামায়া। তাহলে তার মায়ের নাম কি? কৌশলের রাজকন্যা মহামায়া। আর গৌতম বুদ্ধের স্ত্রীর নাম ছিল গোপা বা যশোধরা, মাথায় রাখবে। ঠিক আছে, এই জায়গাটায় কিন্তু একটু গন্ডগোল হয়ে যায়। সেটা হচ্ছে শ্রীকৃষ্ণের যে পালক মা, তার নাম হচ্ছে যশোদা, আর মহাবীরের স্ত্রীর নাম হচ্ছে যশোধা। কিন্তু এখানে বলছে গৌতম বুদ্ধের স্ত্রীর নাম হচ্ছে যশোধারা। ঠিক আছে, এখানে কিন্তু কোনো যশোধা না। ঠিক আছে, মাত্র 16 বছর বয়সে সে বিবাহ করেন। তাহলে যদি প্রশ্ন আসে যে গৌতম বুদ্ধ কত বছর বয়সে বিবাহ করেন, তখন তোমরা অবশ্যই লিখে দেবে 16 বছর বয়সে। আর 29 বছর বয়সে তার একটি পুত্র হয়, তার নাম হচ্ছে রাহুল। ঠিক আছে, তো নেক্সট যাই আমরা। নেক্সট বলছে গৌতম বুদ্ধের গৃহত্যাগের ঘটনাকে কি বলা হয়? ঠিক আছে, গৌতম বুদ্ধের গৃহত্যাগের ঘটনাকে কি বলা হয়? তো সেটা হচ্ছে, এখানে অপশনালগুলো আছে যে মহাপরিনির্বাণ, ধর্মচক্র প্রবর্তন, নির্বাণ লাভ আর মহাবিনিষ্ক্রমণ। ঠিক আছে, তো উত্তরটি হবে আমাদের মহাবিনিষ্ক্রমণ। তো এই মহাবিনিষ্ক্রমণ মানে বুদ্ধের মহাবিনিষ্ক্রমণের সম্বন্ধে আমরা একটু জেনে নেই। গৌতম বুদ্ধ মাত্র 29 বছর বয়সে, ঠিক আছে, একদিন এক অসুস্থ ব্যক্তি, একটি মৃতদেহ ও একটি তপস্বীকে দেখে তার মনে এই বিশ্ব জগৎ থেকে জ্বালার যন্ত্রণা নিবারণের উপায় বার করার জন্য তিনি গৃহত্যাগ করেন। মানে এই যে যার বিশ্ব জগৎ থেকে জ্বালা যন্ত্রণা, সেটাকে মুক্তি থেকে, সেই জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার যে রাস্তা বার করার জন্য তিনি গৃহত্যাগ করেন। আর গৃহত্যাগের সময় তিনি সাথে রথ চালককে নেন, তার নাম হচ্ছে চান্না। আর তার যে ঘোড়া, যে ঘোড়াটি নিয়েছিল তার নাম হচ্ছে কণ্টক, মাথায় রাখবে কিন্তু। ঠিক আছে, যে গৌতম বুদ্ধের ঘোড়ার নাম কি? কণ্টক। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন,
তো নেক্সট যাই আমরা। নেক্সট তোমরা দেখতে পাচ্ছ যে গৌতম বুদ্ধের সমসাময়িক চিকিৎসকের নাম কি ছিল? গৌতম বুদ্ধের সমসাময়িক চিকিৎসকের নাম কি ছিল? জীবক আছে, চরক আছে, নচিকেতা আছে, আর সুশ্রত আছে। তো উত্তরটি হবে আমাদের জীবক। এই জীবক সম্বন্ধে অনেকগুলি প্রশ্ন আছে, সেটা মানে পিছনে আলোচনা করা আছে, ঠিক আছে। জীবক একজন মানে অন্য জাতের ডাক্তার ছিল, মানে উচ্চ মানের যে যারা ব্যক্তি হয় সেই তাদের মধ্যে নয়, জীবক একটু নিম্ন শ্রেণীর ছিলেন, ঠিক আছে। তোমার সেই এই নিয়ে একটু পিছনে বিস্তারিত আছে। দেখো, গৌতম বুদ্ধের গুরুর নাম কি ছিল, ঠিক আছে। এই জায়গাটা কিন্তু অনেকেই মিস করে যায় যে গৌতম বুদ্ধের গুরুর নাম কি, সেটা হচ্ছে আলারকামা, ঠিক আছে। গৌতম বুদ্ধ আলারকামা, উদ্যোগ ও রমপুত্রের কাছে শিষ্যত্ব গ্রহণ করেন। তার চিকিৎসক ছিলেন জীবক। এই যে দেখতে পাচ্ছ, এই যে জীবক। গৌতম বুদ্ধ কোথায় বসে তপস্যা করতেন, এই প্রশ্নটা কিন্তু ভেরিভাবে ইম্পর্টেন্ট আসে, আর অনেক জায়গায় আসে, আর অনেক বাচ্চারা ভুল করে। সেগুলো হচ্ছে নৈরঞ্জনা বা ফল্গু নদীর তীরে অবস্থিত। তোমাদের মনে এখন প্রশ্ন আসতে পারে এই নদীটি কোথায় অবস্থিত? তো এই নদীটি বিহারে অবস্থিত। তাহলে এই নদীটি কোথায় অবস্থিত? এই নদীটি বিহারে অবস্থিত। আর এই নদীর পাশ দিয়ে বিখ্যাত একটি মন্দির আছে, সেটা হচ্ছে বিষ্ণু পদম মন্দির, মানে বিষ্ণুর পায়ের যে মন্দির, বিষ্ণু পদম মন্দির। তিনি অশ্বত্থ গাছের নিচে বসে তপস্যা করতেন। তাহলে তিনি কোন গাছের নিচে বসে তপস্যা করতেন? তিনি অশ্বত্থ গাছের নিচে বসে তপস্যা করতেন। আর সেই গাছটিকে কী বলা হতো? সেই গাছটিকে বলা হতো বোধি বৃক্ষ। সেই গাছটিকে কী বলা হতো? সেই গাছটিকে বলা হতো বোধি বৃক্ষ। আর সেই গাছটি অবস্থিত বিহারের বৌদ্ধ গয়ায়। সেই গাছটি কোথায় অবস্থিত? সেটি বিহারের বৌদ্ধ গয়ায় অবস্থিত। তিনি বোধি লাভ বা সিদ্ধি লাভ করেন মাত্র 35 বছর বয়সে। তাহলে তিনি কত বছর বয়সে বোধি লাভ করেন? তিনি মাত্র 35 বছর বয়সে বোধি লাভ করেন। সেই দিনটি কি ছিল? সেই দিনটি হচ্ছে বৈশাখী পূর্ণিমার রাতে। একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখবে যে তিনি জন্মগ্রহণ করেন বৈশাখী পূর্ণিমার দিন, ঠিক আছে। তিনি জন্মগ্রহণ করেন বৈশাখী পূর্ণিমার দিন, আর তিনি সিদ্ধি লাভও করেন তার জন্মানোর 35 বছর পর বৈশাখী পূর্ণিমার দিনেই। তো চলো নেক্সট ইনফরমেশনে যাই আমরা। এটি হচ্ছে বৌদ্ধের ধর্ম প্রচারের ঘটনাকে কি বলা হয়, ঠিক আছে। গৌতম বুদ্ধের ধর্ম প্রচারের যে ঘটনা, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন। এখানে অনেকগুলি অপশন আছে, তোমরা অবশ্যই কিন্তু এই উত্তরটা দেখে তারপরে টিক মারবে, ঠিক আছে। তো গৌতম বুদ্ধের ধর্ম প্রচারের ঘটনাকে কি বলা হয়? ধর্মচক্র প্রবর্তন। বোধি লাভ করার পর গৌতম বুদ্ধ উত্তরপ্রদেশের বারাণসীর কাছে সারনাথে 5 জন তপস্বীকে প্রথম ধর্মপ্রচার করেন একটি হরিণের বাগানে। ভালো করে মাথায় রাখবে কিন্তু, গৌতম বুদ্ধ তাহলে কোথায় তার প্রথম ধর্মাপদেশ দেন, মানে ধর্ম প্রচার করেন, সেটা হচ্ছে মানে উত্তরপ্রদেশের কাছে, মানে উত্তরপ্রদেশের বারাণসীর কাছে সারনাথে, ঠিক আছে। তাহলে অপশান থাকবে সারনাথ, আরও অনেক কিছু থাকবে, বৌদ্ধ গয়ারা থাকবে, তোমার সেখানে সারনাথে কিন্তু অপশানে দেবে। আর তিনি কতজন মনি ঋষিকে সে মানে জ্ঞান দেয়, সেটা হচ্ছে 5 জন মনি ঋষি, ঠিক আছে। এবার যদি প্রশ্ন করে যে তিনি যে বাগানটায় মানে ধর্ম প্রচার করেন, সেই বাগানটি কিসের বাগান ছিল? বাঘ, সিংহ, হরিণ, ভাল্লুক, অনেক কিছু দেবে। তোমরা কিন্তু হরিণটা অবশ্যই টিক মেরে আসবে, ঠিক আছে। এটাই একটু ইম্পর্টেন্ট না হলেও কিন্তু ইম্পর্টেন্ট আছে এটাও। তো এই 5 জন শিষ্য কে ছিল? এই 5 জন শিষ্যের মধ্যে হচ্ছে কৌতিন্য, ভদ্রিক, অশ্বজিৎ, বাষ্প ও মহানাম, ঠিক আছে। এই নামগুলোকে তোমরা অবশ্যই মনে রাখবে বা লিখে নিতে পারো। আর হচ্ছে গৌতম বুদ্ধের মৃত্যু হয় 486 BC, মানে তার 80 বছর বয়সে মারা গিয়েছিল। আর মারা গেলেন কোথায়? সেটা হচ্ছে উত্তরপ্রদেশের কুশীনগরে, ঠিক আছে। এই জায়গাটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, যে উত্তরপ্রদেশের কুশীনগরে। তোমরা অনেকে অপশানে দেখবে যে কুশীনগর, যদি ফট করে কোনো প্রশ্ন দিয়ে দেয় যে কুশীনগর শহরটি কোথায় অবস্থিত, তখন তোমরা অবশ্যই করে বলবে যে উত্তরপ্রদেশে অবস্থিত, ঠিক আছে। আর এই যে গৌতম বুদ্ধের যে মৃত্যু, একে কি বলা হয়? একে বলা হয় মহাপরিনির্বাণ। মানে এই ইহজগতে যে দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা, তার থেকে সে চিরতরে মুক্তি পেয়ে গেছে। আর রবীন্দ্রনাথ ঠাকুর তাকে সর্বশ্রেষ্ঠ মানব বলে উপাধি দিয়েছেন, ঠিক আছে। রবীন্দ্রনাথ ঠাকুর তাকে কি বলে উপাধি দিয়েছেন? রবীন্দ্রনাথ ঠাকুর তাকে সর্বশ্রেষ্ঠ মানব বলে উপাধি দিয়েছেন। চলো নেক্সট যাওয়া যাক। তো দেখো, এখানে বলছে গৌতম বুদ্ধের মতে আর্য সত্য কয়টি? গৌতম বুদ্ধের মতে আর্য সত্য হচ্ছে 4টি, ঠিক আছে। আর্য সত্য সম্পর্কে একটু জেনে নেই, যে গৌতম বুদ্ধের যে আর্য সত্য কথা বলে 4টে আসলে সেগুলো কি কি? সেগুলো হচ্ছে ইহজগৎ দুঃখময়, সেটি হচ্ছে কি? সেটি হচ্ছে ইহজগৎ দুঃখময়, কামনা, বাসনা, তৃষ্ণা, আসক্তি হয় দুঃখের কারণ। আর একটা হচ্ছে দুঃখের কারণগুলি ধ্বংস করা
ধ্বংস করে দুঃখ থেকে মুক্তি পাওয়া। আর লাস্ট হচ্ছে এই কারণগুলি ধ্বংসের উপায়ও আছে। ঠিক আছে, গৌতম বুদ্ধের মতে অতৃপ্ত বাসনাই হচ্ছে দুঃখের কারণ। তাহলে তাহলে গৌতম বুদ্ধের মতে অতৃপ্ত বাসনাই হচ্ছে দুঃখের কারণ। নির্বাণ লাভের পথ প্রসঙ্গে বুদ্ধ অষ্টাঙ্গিক মার্গের ধারণা দিয়েছেন। ঠিক আছে, তাহলে গৌতম বুদ্ধ নির্বাণ লাভের ক্ষেত্রে, নির্বাণ মানে কি মুক্তি, আর মহাপরিনির্বাণ মানে কি ইহা জগৎ থেকে পুরোপুরিভাবে সে মানে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে 8টি ধারণা দিয়েছিলেন সেগুলি হলো সৎ বাক্য, সৎ কর্ম, সৎ সংকল্পন, সৎ জীবন, সৎ চেষ্টা, সৎ স্মৃতি, সম্যক দৃষ্টি, সম্যক সমাধি। ঠিক আছে, বৌদ্ধ ধর্মের একটি বৈশিষ্ট্য হলো পঞ্চশীল। এটা কিন্তু মাথায় রাখবে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা আমি অনেক জায়গায় দেখেওছি যে বৌদ্ধ ধর্মের একটি বৈশিষ্ট্য হচ্ছে পঞ্চশীল। আর বুদ্ধদেবের মতে বুদ্ধদেব মতঝিম বা মধ্যম পন্থায় বিশ্বাসী ছিলেন। তাহলে বুদ্ধদেব কিসে বিশ্বাসী ছিলেন? বুদ্ধদেব মতঝিম বা মধ্যম পন্থায় বিশ্বাসী ছিলেন। বৌদ্ধদেবের ত্রিরত্ন হলো বুদ্ধ জ্ঞান, ধর্মমত ও সংঘ মত। ঠিক আছে, নেক্সট, বৌদ্ধ ধর্মগ্রন্থ কোন ভাষায় রচিত? ঠিক আছে, বৌদ্ধ ধর্মগ্রন্থ আমাদের পালি ভাষায় রচিত। ঠিক আছে, বৌদ্ধ ধর্মগ্রন্থ কোন ভাষায় রচিত হয়? তাহলে উত্তর হচ্ছে পালি ভাষা। বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ যার নাম হচ্ছে ত্রিপিটক। ঠিক আছে, এই ত্রিপিটকটি হচ্ছে পালি ভাষায় রচিত। অবশ্যই মাথায় রাখবে বৌদ্ধদের একটি মানে গুরুত্বপূর্ণ বই, মানে এক ও অদ্বিতীয় একটি গুরুত্বপূর্ণ বই, সেটা হচ্ছে ত্রিপিটক। এর অর্থ হলো 3টি পিটক বা খণ্ডে বিভক্ত। সেগুলি, ঠিক আছে, সেগুলি কি কি ছিল? একটা হচ্ছে সূত্র পিটক। যদি এই সূত্র আমরা যে সূত্র পিটককে ফার্স্টে লিখেছি, দেখা গেল কি সূত্র পিটক কি ফার্স্টে এসছে? একদমই নয়। ঠিক আছে, ফার্স্ট এসছে বিনয় পিটক। বিনয় পিটকটি ফার্স্টে কিন্তু আসে, মানে এটি ফার্স্ট লেখা হয়, বিনয় পিটক ফার্স্ট লেখা হয়, কিন্তু প্রথম প্রকাশিত হয় সূত্র পিটক। এটা কিন্তু তোমরা অবশ্যই এই জায়গাটা একটু মাথায় রাখবে যে বিনয় পিটক আগে আসে না সূত্র পিটক আগে আসে। ঠিক আছে, এটা কিন্তু গুগলেও সেইভাবে দেওয়া থাকবে না, তোমরা মেনলি জেনে নাও এটা হচ্ছে বিনয় পিটক আগে সংকলিত হয়, মানে মানে লেখা হয়, বিনয় পিটক আগে লেখা হয়। ঠিক আছে, বিনয় পিটক হচ্ছে আগে লেখা হয়, আর সূত্র পিটক আগে হচ্ছে প্রকাশিত হয়, মানে তাহলে সূত্র পিটকটা লেখা হয় কিন্তু দেরিতে, সূত্র পিটকটা লেখা হচ্ছে দেরিতে, কিন্তু লিখে রেখে সেটা রেখে দিয়ে তারপরে তার বাদে প্রকাশিত হয়। আর সর্বশেষ প্রকাশিত হয় সেটা হচ্ছে অভিধর্ম পিটক। ঠিক আছে, এই সূত্র পিটকের মধ্যে কি কি আছে? সূত্র পিটকের মধ্যে বুদ্ধদেবের বাণী আছে। আর বিনয় পিটকের মধ্যে কি আছে? বিনয় পিটকে বৌদ্ধ ভিক্ষুকদের কি কি কর্তব্য, সঙ্গে নিতে, এই বৌদ্ধ ভিক্ষুকদের কি কি কর্তব্য, ঠিক আছে, এই নিয়ে একটা ছোট্ট করে একটা আলোচনার পিছনে আছে। অভিধর্ম পিটক, বৌদ্ধদের দার্শনিক মতও আছে। ঠিক আছে, অভিধর্ম পিটকের মধ্যে দার্শনিক মতও আছে। আর বৌদ্ধদেব পালি ভাষায় তার ধর্ম প্রচার করেন। তাহলে বৌদ্ধদেব, এইখানে একটা খুব ভালো প্রশ্ন আছে, বৌদ্ধদেব কোন ভাষায় তার ধর্ম প্রচার করেছিলেন? সেটা হচ্ছে পালি ভাষা। বৌদ্ধ ধর্মে পদ্মপাণি নামে একটি দেবতা ছিলেন, যিনি ছিলেন কামের দেবতা। এটা ভালো করে মাথায় রাখবে। ঠিক আছে, গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধের চরিত্রের উপরে রচিত বুদ্ধ চরিত গ্রন্থটি লেখেন কে? সেটা হচ্ছে অশ্ব ঘোষ। এইখানে এই প্রশ্নটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু চাইলে লিখে নিতে পারো বা স্ক্রিনশটও মেরে নিতে পারো। সেটা হচ্ছে বুদ্ধচরিত গ্রন্থটি কার লেখা? সেটা হচ্ছে বুদ্ধচরিত গ্রন্থটি অশ্ব ঘোষের লেখা। বুদ্ধচরিত গ্রন্থটি কিসের উপরে রচিত হচ্ছে? সেটা হচ্ছে গৌতম বুদ্ধের জীবনীর উপরে। ঠিক আছে, বা চরিত্রের উপরে। চলো নেক্সট যাওয়া যাক। বলছে কি বৌদ্ধ ভিক্ষুকদের আদি বাসস্থান কোথায় ছিল? বৌদ্ধ ভিক্ষুকদের আদি বাসস্থান কোথায় ছিল? সেটি হচ্ছে বিহার আরামা। উত্তরে বিহারের আরামা। ঠিক আছে, ছাই দ্বারা নির্মিত সুতপাতে অনেক মূর্তি দেখা যাচ্ছে। তাহলে ছাই দ্বারা নির্মিত কোথায় অনেক মূর্তি দেখা যাচ্ছে? সেটা হচ্ছে সুতপা। আর গৌতম বুদ্ধের যে প্রার্থনা করতো তাকে বলা হতো ছিটিয়া। ঠিক আছে, তাহলে গৌতম বুদ্ধের যে প্রার্থনা কক্ষ তাকে বলা হতো কি চিটিয়া। কৌশল এবং মগধ রাজত্বগুলি ওতপ্রোতভাবে বুদ্ধ ধর্মের সাথে জড়িত। তাহলে কোন কোন রাজস্বগুলি গৌতম বুদ্ধের সাথে মানে বৌদ্ধ ধর্মের সাথে যুক্ত ছিল? সেটা হচ্ছে কৌশল এবং মগধ। কারণ এই কৌশলের মেয়েই কিন্তু গৌতম বুদ্ধের যে মা, মানে সেখানকার মেয়ে, সেটা হচ্ছে কৌশল রাজকন্যার। আগেই তোমাদের বলেছি। তো মহিলারা যেন বৌদ্ধ সংঘে অংশ হতে পারে এই মত গৌতম বুদ্ধকে দিয়েছিলেন কে? আনন্দ এবং তার মাসি গৌতমী। ঠিক আছে, তো নেক্সট যাওয়া যাক।
নেক্সট বলছে কি, এইখানে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা অনেক কিছুভাবে ফলো করে এই জায়গাটা কিন্তু দেখবে, ঠিক আছে? এই জায়গাটা একটু ভালো করে দেখাচ্ছি আমিও। বলছে চতুর্থ বৌদ্ধ সম্মেলনের সভাপতি কে ছিলেন? এইখানে এই প্রশ্নটা কিন্তু, এইখানে এই প্রশ্নটার বহুত ইনফরমেশন আছে, ঠিক আছে? মানে লটস অফ ইনফরমেশন এই সম্মেলন থেকে বহুত প্রশ্ন দেয়। তো দেখো কি কি বলছে, উত্তরটা হবে বসু মিত্র, ঠিক আছে? চতুর্থ বৌদ্ধ সম্মেলনের সভাপতি ছিলেন বসু মিত্র। তো এখানে আমরা একটা ট্রিক্স অ্যাপ্লাই করব, ঠিক আছে? এই ট্রিক্সগুলো তোমরা কিন্তু মাথায় রেখে দেবে, ট্রিক্সগুলো যেন ভুলবে না, ঠিক আছে? তো ট্রিক্সটি, তো ফার্স্টে হচ্ছে সময়কাল মনে রাখার জন্য। তো প্রথম যে যে সম্মেলনটি হয়, গৌতম বুদ্ধের বৌদ্ধ যে সম্মেলনগুলো হয় সেটা প্রথম হচ্ছে 483 বিসিতে, মানে বিফোর ক্রিস্ট, মানে গৌতম খ্রিস্টপূর্ব, মানে যীশু খ্রিস্টের জন্মানোর আগে, ঠিক আছে? বিফোর ক্রিস্ট। তো 483 থেকে 100 বিয়োগ করলে হয় 383। তো এই সময় হয় দ্বিতীয় সম্মেলন, ঠিক আছে? তাহলে প্রথম সম্মেলনের পরে 100, তাহলে প্রথম সম্মেলনের 100 বছর পরে দ্বিতীয় সম্মেলন হচ্ছে। আবার ওই 383 বিসি থেকে 133 বিয়োগ করলে হয় 250 বিসি। এই 250 বিসিতে হয় তৃতীয় সম্মেলন। আবার এই 250 থেকে 172 বাদ দিলে হয় 78 বিসি। এই 78 বিসিতে কী হয়? চতুর্থ সম্মেলন। তো একটা তোমরা জানতে পারলে। তো এইবার হচ্ছে আমাদের স্থান মনে রাখার জন্য। স্থান মনে রাখার জন্য হচ্ছে তোমাদের এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে যে রাজ বড় পাটালি খেয়ে কাশ্মীরের জল খায়, ঠিক আছে? তো রাজ বড় পাটালি খেয়ে কাশ্মীরের জল খায়। এখানে রাজ হচ্ছে রাজগৃহ, বড় হচ্ছে বৈশালী, পাটালি হচ্ছে পাটালিপুত্র, আর কাশ্মীর হচ্ছে, আর কাশ্মীরের হচ্ছে কাশ্মীর, আর জল হচ্ছে জলন্ধর, যেটা হচ্ছে মতান্তরে, ঠিক আছে? বা এটা বাদে তোমরা আরও অনেক অনেক ট্রিক আছে, তোমরা সেগুলো ফলো করতে পারো, কিন্তু এই ট্রিকটা একটু মনে রাখার সুবিধা হতে পারে যে রাজ বড় পাটালি খেয়ে কাশ্মীরের জল খায়, ঠিক আছে? এইবারে দেখো তোমরা শাসক মনে রাখার জন্য তোমরা কি করবে, শাসক, ঠিক আছে? শাসকটা মনে রাখার জন্য তোমরা কি করবে, এক সেকেন্ড। যে শাসক মনে রাখার জন্য তোমরা কি করবে, শাসকটাকে, সেটা হচ্ছে অজ্ঞাত কালো কাক অশনি সংকেত কইল, ঠিক আছে? এই সূত্রটা তোমরা মনে রাখবে, অজ্ঞাত কালো কাক অশনি সংকেত কইল। অজ্ঞাত মানে হচ্ছে অজাতশত্রু, আর কালো মানে হচ্ছে কালাশোক, আর এর সাথেই কালো কাক মানে একসাথেই, কালো মানে হচ্ছে কালাশোক, আর কাক মানে হচ্ছে কাকবর্ণ। অশনি মানে কি, এই যে অশোক, আর কৈল, ঠিক আছে? এই কৈলটা হচ্ছে কনিষ্ক। এটা তোমরা মাথায় রাখবে, এটা তোমার মাথায় থেকেও যাবে অনেকদিন ধরে। আর একটা হচ্ছে সভাপতি মনে রাখার জন্য যে কৌশল, সেটি হচ্ছে মশা মারবো, ঠিক আছে? এইটা মাথায় রাখবে, মশা মারবো। মশার ম হচ্ছে তোমার মহাকর্ষপ, সা হচ্ছে সাবাকামী, মার হচ্ছে মাগলিপুত্র তৃষা, আর বো হচ্ছে বসুমিত্র, ঠিক আছে? তো এখানে তোমাদের আরও ইনফরমেশন আছে, তোমাদের আমি বাকি যেগুলো বাকি আছে সেগুলো তোমাদের একটু জানিয়ে দিই। এই যে প্রথম বৌদ্ধ সম্মেলন হচ্ছে প্রথম বৌদ্ধ সম্মেলন হচ্ছে তোমার 483 বিসি রাজগৃহতে হয়েছিল, ঠিক আছে? আর সে শাসক ছিল হচ্ছে অজাতশত্রু, সভাপতি ছিলেন মহাকাশ্যপ, ঠিক আছে? সভাপতি ছিলেন মহাকাশ্যপ। বুদ্ধের বাণী বিষয়ক ত্রিপিটক, এই এই ত্রিপিটকের একটি পিটক, বিনয় পিটক এতে সংকলিত হয়, ঠিক আছে? আর দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হচ্ছে 383 বিসি, সেটা হচ্ছে স্থান হচ্ছে বৈশালী, শাসক হচ্ছে কালাশক বা কাকবর্ণ, আর সভাপতি হচ্ছে সাবাকামী। বৌদ্ধরা দুটি ভাগে বিভক্ত হয়ে যায়, ঠিক আছে? এখানে আরও কিছু জানার দরকার নেই, এখানে এইটুকু জানলেই হবে যে বৌদ্ধরা দুটি ভাগে জাস্ট বিভক্ত হয়ে যায় দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনের সময়। আর তৃতীয় বৌদ্ধ সম্মেলনে কি হয়েছিল? তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছে 250 বিসিতে পাটালিপুত্রে অশোকের সময়, আর এই সময় সভাপতি ছিলেন মাগলিপুত্র তৃষা, যিনি উপগুপ্ত নামেও খ্যাত, ঠিক আছে? একটুকু মাথায় রাখবে এখানটায়, যে উপগুপ্ত নামে কে খ্যাত ছিলেন, সেটি হচ্ছে তৃতীয় বৌদ্ধ সম্মেলনের সভাপতি মাগলিপুত্র তৃষা, ঠিক আছে? এই সময় কি কি হয়? এই সময় অভিধর্ম পিটক সংকলন ও পাঠ হয়, গৌতম বুদ্ধের দেহ ভস্ম রূপে রাখা হয়, বা ভারতের বাইরে বৌদ্ধ ধর্ম প্রচারের পরিকল্পনা করা হয়। চতুর্থ বৌদ্ধ সম্মেলন, এটি হচ্ছে 78 বিসিতে হয়। এটি হচ্ছে কাশ্মীরে মতান্তরে জলান্ধরে হয়েছিল। আর হচ্ছে শাসক হচ্ছে কনিষ্ক, আর সভাপতি হচ্ছে বসুমিত্র। আর এখানে কি হয়, হিনজান, এখানে হিনজান ও মহাযান দুটি ভাগে বিভক্ত হয়ে যায়। হিনজানরা বুদ্ধের খড়ম পূজায় বিশ্বাসী করতেন, এরা হচ্ছে প্রাচীনপন্থী। আর মহাযানরা বুদ্ধের মূর্তি পূজায় বিশ্বাসী করতেন, এরা হচ্ছে সংস্কারপন্থী। বসুমিত্রের রচিত মহাবিভাষা বৌদ্ধ সাহিত্যে স্থান নেয়।
তো নেক্সট যাওয়া যাক। বলছে তেজবন বিহার কে প্রতিষ্ঠা করেন? উত্তরটি হচ্ছে প্রসেনজিৎ। ঠিক আছে। শঙ্করাচার্যের নেতৃত্বে যখন ব্রাহ্মণ সংস্কার আবার প্রতিষ্ঠিত হয় ভারতবর্ষের অধিকাংশ জায়গায়, তখন বৌদ্ধ ধর্ম প্রচারের আগেই তা স্থগিত হয়ে যায়। এইখানে কিন্তু এই জায়গাটা মাথায় রাখবে, অনেক বইতে লেখা থাকে যে বৌদ্ধ ধর্ম কখন মানে সংকুচিত হতে থাকে, ভারতবর্ষ থেকে বৌদ্ধ ধর্ম কখন সংকুচিত হতে থাকে। তো সের মূল ধারা হচ্ছে শঙ্করাচার্যের নেতৃত্বে যখন ব্রাহ্মণবাদ উঠে আসে, আবার যখন ব্রাহ্মণবাদটি পুনঃপ্রতিষ্ঠিত হয়, তখন কিন্তু গৌতম বুদ্ধের যে বৌদ্ধ ধর্ম সেটা আস্তে আস্তে সংকুচিত হতে থাকে। ঠিক আছে। তো পরবর্তীকালে কৌশলরাজ প্রসেনজিৎ বুদ্ধের শিষ্যত্ব গ্রহণ করেন। তাহলে পরবর্তীকালে কৌশলরাজ প্রসেনজিৎ গৌতম বুদ্ধের শিষ্যত্ব গ্রহণ করেন। ঠিক আছে। আর তখন এরা যে তেজবন বিহার প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে। তাই তখনই এই কৌশল রাজ্যে তেজবন বিহার প্রতিষ্ঠিত হয়। এখানে বিহার মানে কি আমাদের বিহার রাজ্য না, বিহার মানে একটা ভ্রমণের জায়গা। ঠিক আছে। দেখো, জাতক নামে একটি গ্রন্থ সংকলিত হয়। ঠিক আছে। জাতক নামে একটি গ্রন্থ সংকলিত হয়, যাতে গৌতম বুদ্ধের পুনর্জন্মের কাহিনী আছে। ঠিক আছে। তাহলে জাতক ধর্মগ্রন্থে কি আছে? জাতক গ্রন্থে আছে গৌতম বুদ্ধের পুনর্জন্মের কাহিনী। অশোকের আমলে বৌদ্ধ ধর্ম বিশ্ব ধর্ম পরিণত হয়। তাহলে অশোকের আমলেই এই যে বৌদ্ধ ধর্ম সেটা হচ্ছে বিশ্ব ধর্মে পরিণত হয়। তো নেক্সট যাওয়া যাক। বলছে বৌদ্ধ ধর্মের পীঠস্থান কোনটি? উত্তরটি হবে নালন্দা বিশ্ববিদ্যালয়। ঠিক আছে। বিভিন্ন প্রাচীন বৌদ্ধ বিশ্ববিদ্যালয় সম্বন্ধে তোমাকে একটু জানিয়ে দেয়। সেটা হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয় বান্দাগাঁও বিহারে অবস্থিত। কুমারগুপ্ত প্রতিষ্ঠিত করেন। সেটা হচ্ছে গুপ্ত শাসক হচ্ছে, আর তিনি হচ্ছেন মহাযানপন্থী, মাথা রাখবে। ঠিক আছে। আর তারপর হচ্ছে ওদন্তপুরী। ঠিক আছে। তারপর হচ্ছে ওদন্তপুরী, এটি বিহার শরীফে অবস্থিত। এটি বিহার শরীফ বিহারে অবস্থিত গোপাল বা ধর্মপাল এটি বানিয়েছিল। মানে এরা মতান্তরে আছে, গোপাল ও ধর্মপাল। হ্যাঁ। আর তারা হচ্ছেন পাল শাসক। বিক্রমশিলা মহাবিশ্ববিদ্যালয় ভাগলপুরে অবস্থিত। বিহারে ধর্মপাল ও পাল শাসক। ঠিক আছে। ধর্মপাল আছে, তিনি হচ্ছেন পাল শাসক। সোমপুরি বিশ্ববিদ্যালয় উত্তরবঙ্গ। এই সোমপুরি বিশ্ববিদ্যালয়টি অবস্থিত উত্তরবঙ্গে। ঠিক আছে। এটি বানায় ধর্মপাল, তিনি হচ্ছেন পাল শাসক। জগদ্দল বিশ্ববিদ্যালয়। ঠিক আছে। জগদ্দল বিশ্ববিদ্যালয় সেটা হচ্ছে বঙ্গদেশে অবস্থিত। রামপাল, আর তিনি হচ্ছেন পাল শাসক। বল্লভী বিশ্ববিদ্যালয়। ঠিক আছে। বল্লভী বিশ্ববিদ্যালয় সেটি হচ্ছে অবস্থিত হচ্ছে গুজরাটে। আর ভট্টারক এটি তৈরি করেন, তিনি হচ্ছে মৈত্রিক শাসক। ঠিক আছে। তো নেক্সট আসা যাক। এইবারে আমরা লাস্ট এসে গেছি, সেটা হচ্ছে বারবার আসা প্রশ্ন নিয়ে আলোচনা। এখানে কিন্তু তোমরা খুব ভালোভাবে নোট ডাউন করবে জিনিসটা। সেটা হচ্ছে পরীক্ষায় বারবার আসা প্রশ্ন। ঠিক আছে। গৌতম বুদ্ধ তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কোথায়? সেটা হচ্ছে কুশীনগর। বুদ্ধের জন্মগ্রহণ মানে বুদ্ধের জন্মসাল কত? সেটা হচ্ছে 563 BC। গৌতম বুদ্ধের পিতা কে ছিলেন? তিনি হচ্ছেন শুদ্ধ সেন ছিলেন। গৌতম বুদ্ধ কোন বংশজাত ছিলেন? শাক্য বংশজাত। ভারতের কোন রাজ্যে নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপিত? বিহারে। বুদ্ধের সমকালীন চিকিৎসক কে ছিলেন? জীবক। কে বুদ্ধের প্রায় সমসাময়িক ছিলেন? কনফুসিয়াস। ঠিক আছে। এর মধ্যে একটু ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, কনফুসিয়াস। কে গৌতম বুদ্ধ ও মহাবীর এর সমসাময়িক ছিলেন? সেটা হচ্ছে বিম্বিসার। রাজগৃহের সময়, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে গৌতম বুদ্ধ ও মহাবীরের সমসাময়িক কে ছিলেন? আরও অনেকেই ছিল, কিন্তু তার মধ্যে আমি একটু জানাচ্ছি, এটা জাস্ট বিম্বিসার। ঠিক আছে। রাজগৃহের চিকিৎসক জীবক হচ্ছেন একজন গণিকার সন্তান। এই যে এইখানে মাথা রাখবে। ঠিক আছে। এইটা যে রাজগৃহের চিকিৎসক যে জীবক ছিলেন, তিনি কার সন্তান ছিলেন? তিনি গণিকার সন্তান ছিলেন। এই গণিকার নাম কি ছিল? এই গণিকার নাম হচ্ছে শলাবতী। তাহলে এই গণিকার নাম কি? এই গণিকার নাম হচ্ছে শলাবতী। গৌতম বুদ্ধের মূর্তি মাঝে মাঝে হস্ত মুদ্রায় দেখানো হয়। এটিকে কি বলা হয়? এটিকে বলা হয় ভূমি স্পর্শ মুদ্রা। এটিকে কি বলা হয়? ভূমি স্পর্শ মুদ্রা। গৌতম বুদ্ধের জন্মের প্রতীক কি ছিলেন? পদ্ম ও ষাঁড়। তোমাদের আগেই বলে দিয়েছি গৌতম বুদ্ধের জন্মের প্রতীক কি ছিল? পদ্ম ও ষাঁড়। গৌতম বুদ্ধের সিদ্ধি লাভের প্রতীক কি ছিল? সেটা হচ্ছে বোধি বৃক্ষ, যে গাছের নিচে বসে তপস্যা করতে হন, অশ্বত্থ গাছ। ঠিক আছে। গৌতম বুদ্ধের বাণীর সমুদয়কে কোন চিহ্ন দ্বারা বোঝানো হয়? মানে গৌতম বুদ্ধ যে বাণী দিয়েছিল না, সেই বাণীগুলোকে কি চিহ্ন দ্বারা প্রকাশিত করা হয়? সেটা হচ্ছে ধর্মচক্র বা চাকা হিসাবে। বুদ্ধদেব কাদের অঞ্চলে মহাপরিনির্বাণ লাভ করেন? সেটা হচ্ছে মল্লদের রাজত্বে। ঠিক আছে।
লুম্বিনীতে বুদ্ধের জন্মস্থান প্রমাণস্বরূপ কে লিপিবদ্ধ করেন? সেটা হচ্ছে অশোক। ঠিক আছে। গৌতম বুদ্ধ কার সময় বোধি লাভ করেন? তিনি হচ্ছে কনিষ্ক। ছটি ছয়টি ও বিহার কি? ছয়টি ও চৈত্য, এটা কিন্তু একটু বানানটা এখানে মিস্টেক হয়েছে, ঠিক আছে। সেটা হচ্ছে চৈত্য ও বিহার কি, এটা কিন্তু একটুকুনি জাস্ট করে দেবে যে চৈত্য ও বিহার কি, ঠিক আছে। এই জায়গাটা একটু ভুল হয়ে গেছে, এটা হবে চৈত্য এখানে, হ্যাঁ এখানে চৈত্য হবে। তো বলছে কি চৈত্য ও বিহার কি, সেটা হচ্ছে চৈত্য হচ্ছে এটি উপাসনার জায়গা, আর বিহারগুলি হচ্ছে সন্ন্যাসীদের থাকবার জায়গা, ঠিক আছে। বৌদ্ধ ধর্মে প্রতিমোক্ষ বলতে কি বোঝায়? বৌদ্ধ ধর্মে প্রতিমোক্ষ বলতে বোঝায় সংঘের নিয়মাবলী। বুদ্ধের বুদ্ধের ঘটনাবলী লুম্বিনী, মানে বুদ্ধদেব কি কি ঘটনা ঘটিয়েছে, মানে বুদ্ধদেবের সময় কি কি হয়েছিল, আর বুদ্ধদেব কোথায় কি কি করেছিলেন, সেই হিসাবে একটা জাস্ট সাজানো, তোমরা এটাকে মাথায় রেখে দেবে। সেটা হচ্ছে ফার্স্টে হচ্ছে লুম্বিনীতে জন্মগ্রহণ করেন, বুদ্ধগয়ায় যান, সারনাথে ধর্মপ্রচার করেন, আর এটা কিন্তু কুশীনগর হবে, ঠিক আছে। এই জায়গাটা একটু জাস্ট মানে ঠিক করে নেবে, এটা হচ্ছে এটা কিন্তু কুশীনগর হবে, এটা কাশীনগর হয়ে গেছে, এটা হচ্ছে কুশীনগর হবে, এখানে তিনি মারা যান। আর বৌদ্ধ ধর্মের তৃতীয় শাখার নাম কি? বৌদ্ধ ধর্মের তৃতীয় শাখা হচ্ছে বজ্রযান, ঠিক আছে। দীঘা দীঘা নিকায়া কি? দীঘা নিকায়া হচ্ছে পালি ভাষায় রচিত বৌদ্ধদের একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। বুদ্ধ বুদ্ধ শব্দের অর্থ কি? আলোকপ্রাপ্ত ব্যক্তি, ঠিক আছে। এখানে যে কটা প্রশ্ন সব কটা ইম্পর্টেন্ট, আর এর বাইরে কোনো প্রশ্ন আসে না। মল্লদের রাজধানী কোথায় অবস্থিত? মল্লদের রাজধানী হচ্ছে কুশীনগরে অবস্থিত। পভারন কি? এইটা কিন্তু একটু ছোট করে ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা হচ্ছে তোমার ইউপিএসসির জন্য একটি ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন, ইউপিএসসিতে একবার দিয়েছিল। এই প্রশ্নটা হচ্ছে পভারন কি? বর্ষাকালে বৌদ্ধ মঠে থাকা সন্ন্যাসীরা নিজেদের করা অপরাধ স্বীকার করত, ঠিক আছে। তাহলে বর্ষাকালে বৌদ্ধ মঠে থাকা সন্ন্যাসীরা নিজেদের করা অপরাধের স্বীকার করতো, এই প্রশ্নটা দিয়েছিল ইউপিএসসি স্তবক হয় না, মানে বিভাগ কয়ের সাথে বিভাগ খ মিলিয়ে দেখো, সেইখানে এখানে পভারণ কথাটি ছিল, ঠিক আছে। আর এটা এমপি পিএসসি মানে মধ্যপ্রদেশ পিএসসিতে বারবার এই প্রশ্নটা মানে জিজ্ঞাসা করে। বুদ্ধের সময়ে মহিলাদের অবস্থা কী ছিল? বুদ্ধের সময় মানে গৌতম বুদ্ধের সময়, ও কিন্তু মঠের কথা বলিনি, কিন্তু বলেছে গৌতম বুদ্ধের সময় মহিলাদের অবস্থা কেমন ছিল, তো তখন মহিলাদের শিক্ষা দেওয়া হতো না। তো এই হচ্ছে তোমাদের গৌতম বুদ্ধ থেকে আসা ইম্পর্টেন্ট প্রশ্ন, এর বাইরে প্রশ্ন আসে না। আর যদিও আসে তার আগের যে ইনফরমেশানগুলো তোমাদের আমি দিয়েছি সে তার মধ্যে সবই দেওয়া আছে, তোমরা একটু চাইলে ওগুলো নোট ডাউন করে নিতে পারো বা স্ক্রিনশট মেরে নিতে পারো। তো আমাদের সেকশনটা কেমন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবে, ও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবে, ও বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করবে, যেন যারা জিকে নিয়ে যাদের প্রবলেম হয় তারা যেন এই ভিডিওটা দেখে নেয়। তো সম্পূর্ণ গৌতম বুদ্ধ বা বৌদ্ধ ধর্ম হিসাবে এই এই বই এই যে নোটসটি সেটা খুবই ইম্পর্টেন্ট। তো নেক্সট দিন আরও একটি ভালো ইনফরমেশান নিয়ে আসবো। বাই।